12 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শান্তনা সাহার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন অফিস সেক্রেটারি পায়েল দাস। জানা যায়, অতীতের একটি ঘটনার রেশ টানতে অফিস সেক্রেটারি পায়েল দাসের বিরুদ্ধে একাংশ কুরুচিকর মন্তব্য করেন কর্পোরেটর শান্তনা সাহা। আগেও মণ্ডল অফিসে শান্তনা সাহার বিরুদ্ধে একাংশ অভিযোগ লিপিবদ্ধ হয়, কিন্তু মণ্ডল সভাপতি এর কোনো সুরাহা করতে পারেননি। পায়েল দাসের বক্তব্য অনুযায়ী কর্পোরেটর শান্তনা সাহা পায়েল দাসকে বিভিন্ন সময়ে হুমকি ধমকি ও প্রাণনাশের মতো কথাবার্তার অভিযোগ তোলে। আজ সেই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত ঘটনা তুলে ধরলেন তিনি। পর্যন্ত এইটারও কোনো রকম সুরাহা হয়নি। এখন মেইনলি আপনাদের মাধ্যমে আমি চাইছি যেন এই আজকের এই সাংবাদিক সম্মেলনটাকে ব্যাপকভাবে দেখানো হয়, রাজ্যের এবং ভারতবর্ষের শেষ পর্যায়ে যেন এটা নেওয়া হয়, এবং আমি যেন এই গত ঘটনাটা এবং এই ঘটনাটা আমি আপনাদেরকে আমি ক্লিপটা একটু নিজ হাতে দেখিয়ে দিই এবং সবটা এখানে পরিষ্কার হয়ে যাবে। মোবাইলটা তো বর্তমানে কর্পোরেটরের কাছে আছে। আরেকটাও কথা আমি আপনাদেরকে বলছি, যে সময়টা আমি আগে একটু ভিডিও ক্লিপটা আপনাদেরকে তুলে দেব। এবার আমি আরেকটাও কথা, এই ভিডিওটাতে সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে যে কর্পোরেটর সহ আরও 3 জন এখানে ছিল উপস্থিত, যেটা সম্পূর্ণভাবে আগের দিন আমাকে থ্রেট দেওয়া হয়েছে যে আমি ওনার এগেনস্টে সঠিক আমার ঘটনাটা 80 জন 86 জনের সাক্ষী যাদের সামনে ঘটনাটা হয়েছিল তার এগেনস্টে গিয়ে আমি থানায় মামলা করেছি, আইনকে সম্মান জানিয়ে সংবিধানকে সম্মান জানিয়ে। তারই বদলা নেওয়ার জন্য উনি আমাকে চ্যালেঞ্জ করেছে যে আমি ওনাকে কিছু করতে পারিনি আইনের দ্বারস্থ হয়েও, কিন্তু উনি আমাকে জেলে পাঠাবে, এবং সেই হুমকি দিয়ে পরদিন এই ঘটনাটা উনি করেছেন। আপনার একটা জিনিস এখানে পরিষ্কার হয়ে যায়, মোবাইলটা যদি আমাকে বলা হয়েছে জিপিএস ট্র্যাক করে মোবাইলটা পাওয়া গেছে, যদি জিপিএস ট্র্যাক করা হয়, পুলিশের দ্বারস্থ যদি হয়, পুলিশের আধিকারিক নিজ হাতে, সেটা জঙ্গলে থাকুক আগুনে থাকুক যেই জায়গাতে থাকুক, নিজ হাতে ফোন উদ্ধার করবে। আর যদি কেউ সন্দেহমূলক থেকে থাকে বা অভিযুক্ত যেই থাকুক সাক্ষী প্রমাণ সহ, সেটা মোবাইল ফোনটাকে সিজ করা হবে অ্যাকর্ডিং টু ল। হ্যাঁ, এইরকম কিছুই করিনি। আমি পুলিশকেও জিজ্ঞেস করেছিলাম যে মোবাইল ফোনটাকে আপনারা সিজ করেছেন বা ফোনটা উদ্ধার কে করেছে। 3 দিন পর আমি এই ভিডিওটা পেয়েছি। তো এটা সম্পূর্ণভাবে পরিকল্পনা করে আমাকে বদনাম করার। দেখুন, আমি আমার রাজনীতিক ময়দানে আসা বিগত 10 বছর, রাজনীতির ময়দান থেকে এমনটা না, আমার এরকম কোনো মানসিকতা চিন্তাধারা নেই যে রাজনীতি করে আমি পয়সা উপার্জন করব। নিজের আমার বাড়িতে শিক্ষিত আমার ভাইয়ের ওয়াইফ আছে, ভাই আছে, আমি কখনো আজ 10 বছরে বলতে পারবো না যে আমি কখনো দলের কাছ থেকে নিজের জন্য কিছু চেয়েছি বা নিজের পরিবারের জন্য। আমি সমাজের কাজ করি, সমাজের জন্য কাজ করতে আমি পছন্দ করি। এই জায়গাতে আমি আরেকটা জিনিস জানতে পেরেছি, আমি জানি না যে এটা এখন সংবাদ মাধ্যমে তুলে ধরা ঠিক হবে কি না। উনি নিজ মুখে বলেছে এবং ওনার দ্বারা প্রচারিত হয়েছে ব্যাপারটা যে আমাকে জাস্টিস কেন দেওয়া হয়নি। আমি এটাও আজ আপনাদের সম্মুখে বসে ডিক্লেয়ার করতে চাই। আমার ব্যক্তিগত বিষয়, যেটা আমার অনেক আগে করা উচিত ছিল এবং অনেকেই চেয়েছিল, অনেক মিডিয়ার ভাইরা বন্ধুরা, যেন আমি আমাকে নিজে প্রকাশ করি। দেখুন, আমি একজন ট্রান্সজেন্ডার মহিলা এবং 2021 সালে আমার সার্জারি হওয়ার পর থেকে সর্বপ্রথম 17টা রাজ্যে ট্রান্সজেন্ডার বোর্ড শাসিত অঞ্চল রয়েছে। এই 17টা রাজ্যের মধ্যে, এবং উনি সবসময় বলে একটা কথাই যে আমাদের নাকি রাজনীতি করার কোনো অধিকার নেই, আমাদের সংবিধান নাকি কোনো অধিকার দেয় না। ট্রান্সজেন্ডার অ্যাক্ট 2019 অ্যান্ড রুলস 2020 সম্পূর্ণভাবে ডিক্লেয়ার করা আছে যে আমাদের অধিকার নিয়ে আমরা বাঁচতে পারবো। এবং রাজ্যে আমার এই যে
পরিস্থিতিতে রাজনৈতিক ফিল্ডে আসার একটাই মানে, এবং বহু বাচ্চারা রয়েছে যারা বিভ্রান্ত হয়ে আছে, তারা কোন লাইনে দাঁড়িয়ে নিজেদের মতদান করবে। আমার উদ্দেশ্য মোটিভ হলো একটাই, যেন সরকারের অধীনস্থ থেকে আমি সেই সব দিশাভঙ্গ বাচ্চাদের যেন সরকারের সঠিক পথে আনতে পারি। এবং আরেকটু কথা আমি বলতে চাই যে উনি বারবার এই একটাই মানে প্রসঙ্গ তুলে যাচ্ছে যে আমি একজন ট্রান্স উইমেন বলে নাকি সরকার আমাকে জাস্টিস দেয়নি। যদি এই বিষয়টা সত্যি হয়ে থাকে তাহলে বলবো আমি যে এটা খুবই নিন্দাজনক বিষয়। যেই জায়গাতে আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিকরা সংবিধান গৌরব অভিযানের মতো কর্মসূচি নিয়ে রেখেছি, সেই জায়গাতে একজন সাধারণ কর্পোরেটর কি করে বলতে পারে যে সংবিধানের নীতি আদর্শর বাইরে গিয়ে যে সংবিধান নাকি আমাদের মতো মানুষকে অধিকার দেয় না নিজের মতো করে চলার জন্য। এবং সর্বপ্রথম আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই যে আজকে আমার ডাকে সাড়া দেওয়ার জন্য। আর এরই মধ্যে আমি দুঃখিত যেহেতু ভারতবর্ষের মধ্যে এরকম একটা যুদ্ধময় পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমার এই সাংবাদিক বৈঠক ডাকতেই হয়েছে নিজের জীবনের সুরক্ষার্থে, অন্যায়ের বিরুদ্ধে। কারণ আমি আমার দল এবং পার্টির সমগ্র নেতৃত্বের কাছেও ক্ষমা চাইছি যে আজকের এই সাংবাদিক বৈঠক দলের বিরুদ্ধে না, এবং দলের কোনো নেতৃত্ব এবং কেউ যেন এটা ব্যক্তিগতভাবে না নেয়। কারণ আমি মনে হয়েছে এই সাংবাদিক সম্মেলনটা করা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই অবগত রয়েছেন যে গত 23 আগস্ট 2024 সালে 12 নং ওয়ার্ডের কর্পোরেটর শান্তনা সাহা যেভাবে পরিকল্পনা করে আমাকে মারা হয়েছিল এবং আমার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে গেছিল, এবং সবার সামনে যেটা এফআইআর এ সমস্ত কিছু ডিক্লেয়ার করা আছে। তো তারপর দলের নির্দেশ অনুযায়ী 3 দিন আমি অপেক্ষা করলাম। 3 দিন পর আমি আইনের দ্বারস্থ হয়েছি। প্রশাসনের দ্বারস্থ হওয়ার পর আমাকে দলের তরফ থেকে ডাকানো হয়েছে, এবং দল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য আমাকে ডেকেছিলেন এবং সবটা বিষয় গুরুত্ব দিয়ে দেখবেন বলেছেন এবং আমাকে আশ্বাস দিয়েছেন। সেটাকে মান্যতা দিয়ে আমি সবটা বিষয়কে ভুলে সেইটাকে ওভারকাম করে স্কিপ করে ব্যাপারটাকে আমি 10 দিন পর থেকে দলের মেম্বারশিপ পদ গ্রহণ করা শুরু করে দিয়েছি দলের নীতি আদর্শ অনুশাসন মেনে। সেই জায়গাতে দাঁড়িয়ে উনি যিনি কর্পোরেটর মহোদয়া রয়েছেন, উনি সবসময় আমাকে বিভিন্নভাবে থ্রেট দিয়ে যাচ্ছেন যে এই শহর থেকে আমাকে উধাও করবে, আমাকে বদনাম করে ছেড়ে দেবে, বিভিন্নভাবে অপপ্রচার আমার সম্বন্ধে করে যাচ্ছেন উনি। গত 30 মার্চ আমাদের ছিল বসন্ত উৎসব। সেই বসন্ত উৎসবকে নিয়ে 29 মার্চ আমাদের একটা ওয়ার্ড ভিত্তিক বৈঠক ছিল। বৈঠকে বিশেষ গুরুত্বপূর্ণ অনেকেই ছিলেন। তো বৈঠক শেষে আমি সবাই আমার মণ্ডল কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন তারা। আমি ওখান থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাকে রাকেশ দেব নামে একজন ফোন করে। 1 মিনিটের মধ্যে আমি সেই তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরবো। 1 মিনিটের মধ্যে 3 থেকে 4 বার কল করা হয় আমাকে। আমি ওই সময় পার্লারে ছিলাম, তার কারণে আমি ফোনটা তুলতে পারিনি। তো একজন বুথ সভাপতি যেহেতু আমাকে কল করেছে, আমি একজন মণ্ডল সম্পাদিকা হিসেবে আমার দায়িত্ব যে কী কারণে কল করা হয়েছে। আমি পরপর 9 মিনিট 10 মিনিট পর আমি 4 বার কল করেছি। সেই তথ্যগুলো আমার কাছে রয়েছে, আমি আপনাদের কাছে তুলে দেব। তার কিছুক্ষণ পর, ঘণ্টাখানিক পর আমি যখন নিজ বাড়িতে চলে যাই, সুমন চক্রবর্তী নামে একজন ছেলে আমার বাড়িতে যায় এবং বলে যে মণ্ডল কার্যালয়ে নাকি কর্পোরেটর মহোদয় ওনার মোবাইল ফেলে গেছে। তো সেই কথা শুনে আমি রীতিমতো চাবিটা দিয়ে দিই ওর হাতে যে দেখার জন্য যে আছে কিনা। 1 ঘন্টা পর চাবিটা এনে আমাকে রিটার্ন করে যে অফিসে কোনো রকম মোবাইল ফোন পাওয়া গেছে না। তো আমি আবার ওকে বলি যদি মোবাইল ফোন হারানো যায় ওনার, সেটা একজন কর্পোরেটরের মোবাইল যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকতে পারে, আপনি বলুন যে পুলিশের দ্বারস্থ হতে এবং এটা জিপিএস ট্র্যাক করার মাধ্যমে যদি পাওয়া যেতে পারে। আমি বলছি সুমন চক্রবর্তীকে। এবং কিছু ঘণ্টাখানেক পর আবারও আসেও, এসে আবারও বলে যে কে জানি এসছে, ওরা নাকি দেখে একটু আবারও চেক করবে অফিসটা। তো আমি রীতিমতো আবারও চাবিটা ওকে দিয়ে দিই।